আমাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে মাখরাজ। আপনাদের মনে আছে কি না? মাখরাজের দুইটা ক্লাস আছে। তো আমরা মাখরাজটা পড়ছিলাম, প্রায় দত পর্যন্ত পড়ছিলাম, কিন্তু আমরা এটাকে শুরু থেকে আবার পড়ব, যেহেতু আমাদের অনেকে ভুলে গেছেন, শেষের দিকে ক্লাসগুলো করতে পারেন না। শুরু থেকে মাখরাজটা আবার সংক্ষিপ্তভাবে পড়তে পড়তে আমরা যাব। ঠিক আছে, আমরা দোয়া থেকে শুরু করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মাখরাজ এটা আরবি শব্দ, আমাদের মনে আছে কিনা? মাখরাজটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান, যেখান থেকে উচ্চারণ আমরা করি, কথা বলি, আমরা বাংলা কথা বলি, এটাও মাখরাজ থেকে হয়। এই ধরনের সব উচ্চারণ, সব আওয়াজ কি মাখরাজ বলে, সব আওয়াজকে কি বলে? মাখরাজ বলে। তো উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এটা হচ্ছে সংজ্ঞা, ওই অর্থ দিয়েই এটা সংজ্ঞা। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ প্রত্যেক হরফের ভিন্ন ভিন্ন মাখরাজ আছে। এমনকি আমরা যেটা দেখি যে একই মাখরাজের তিন হরফ, ওইটাও কি ভিন্ন ভিন্ন জায়গা থেকেই উচ্চারিত হয়, ওই একই স্থানের আশপাশ থেকে উচ্চারিত হয়। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় বা উৎপত্তি হয়, মানে উচ্চারণের যে উৎপত্তিটা ঘটে, সেই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে। মাখরাজ অঙ্গ ভিত্তিক, মানে মুখের যে অঙ্গগুলোর প্রয়োজন হয় উচ্চারণ করতে, এই ভিত্তিক মাখরাজ প্রধানত 5 প্রকার। আরবি হরফ 29টি, আরবি টোটাল হরফ হচ্ছে 29টি, আরবি টোটাল হরফ হচ্ছে 29টি, এর কমও নাই বেশিও নাই। এবং মাখরাজ হচ্ছে 17টি, মাখরাজ হচ্ছে 17টি। এই 17টি মাখরাজ, এই যে 17টি মাখরাজ, এটা মুখের প্রধান 5টি অঙ্গের মাধ্যমে, মানে প্রধান 5টি অঙ্গের বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে এবং তাদের সাথে জড়িত থাকে। যথা হালকি, আরবি শব্দ হচ্ছে হালকুন, লম্বা হা থেকে বলবেন হাল, হালকুন, হালাম জবর হাল, কফ দুই পেশ কুন, হালকুন। তো হালকি কাফিয়াজের এই, মানে হালকি ইয়া থেকে, মানে ইয়া যোগে মধ্যে বা তে উচ্চারণে আরবিতে এটা বলা হয় তে। যেমন করতে, টু যেটা ইংলিশে ব্যবহার করা হয়, ঠিক সেভাবে হাল এই, মানে কণ্ঠ নালী, নালী ওই যে দীর্ঘ যোগ হচ্ছে কণ্ঠনালী থেকে, থেকে কণ্ঠনালী থেকে 3টি, হালকি থেকে 3টি, হালকি থেকে 3টি হরফ, না মাখরাজ, 6টি হরফ 3টা মাখরাজ। লিসান জিব্বা, লিসান জিব্বা, যে জিব্বা থেকে আমরা কথা বলি, এই লিসান হচ্ছে 10টি মাখরাজ 18টি হরফ, 10টি মাখরাজ 18টি হরফ। এই জিব্বা কখনো পিছন থেকে উচ্চারণ করতে হয়, কখনো মাঝখান থেকে করতে হয়, কখনো আগা থেকে করতে হয়, এরকম কখনো উপরে উঠে যায়, কখনো নিচে নেমে যায়, এভাবে করে করে এভাবে 10টা মাখরাজ হয়। শাফাতান, শাফাতান হচ্ছে দুই ঠোঁট, শাফাতান দুই ঠোঁট, শাফাতান দুই ঠোঁট, এমন মাখরাজ হচ্ছে দুইটি, এমন মাখরাজ হচ্ছে দুইটি, 4টা হরফ। জিয়াউফে মুখের খালি জায়গা, জিয়াউফ মুখের খালি জায়গা, জিয়াউফে মুখের খালি জায়গা থেকে, মুখের খালি জায়গা থেকে একটি মাখরাজ উচ্চারিত হয়, সেটা কি? মাদ, টেনে পড়া,
জোরে কথা বলা, ডেকে ডেকে মানুষকে ডাকে না, অনেক জোরে ডাকে, তখন দেখবেন যে হা করে ডাকতে হয়। হ্যাঁ, এই এই যে কথাটা বলতেছে, বা আজান দেওয়ার সময় দেখবেন, আজান যারা পুরুষরা তারা দেখছেন যে আল্লাহ এরকম যখন আজান দেয় তখন ওই যে টান যতক্ষণ থাকেন মুখটা হা থাকে, কিন্তু মানে মুখের মধ্যে কোনো বাজানো থাকে না। এইটাকেই মাত বলা হয়। আর এইটার এই মুখের খালি জায়গাটাকে মাতকে জাউফ বলা হয়, জাউফের অংশ। খয়সুম নাকের ছিদ্র বা নাকের বাসি বলা হয়, মানে যেখানে নাকের মধ্যে নিয়ে আলো করতে হয়, গুনগুন করে যে কথাগুলো বলা হয় নাকের মধ্যে নিয়ে, অনেক সময় বলে নাকের মধ্যে নিয়ে কথা বলো কেন, হ্যাঁ এরকম কথাবার্তা বলে, এইটাকে গুন্না বলে। অর্থাৎ গুন্নার সময় একটু নাকের মধ্যে চাপ দিয়ে পড়তে হয়, এই গুন্নার সময় নাকের মধ্যে চাপ দিয়ে পড়তে হয়। এই নির্দিষ্ট যে পাঁচটা স্থান আছে, যে পাঁচটা জায়গা আছে, এইটাকে একত্রিতভাবে এটাকে খমসা বলা হয়। খমসা অর্থ হচ্ছে পাঁচ আরবিতে। হ্যাঁ, খমসা, অহিদ সানি সালিস আরবা, খমসা। খমসা অর্থ হচ্ছে পাঁচ, খমসা। আর মানাতেক অঙ্গ, ঠিক আছে, অংশ, মানাতেক, মানাতেক, তো মানাতেকে খমসা, মানাতেকে খমসা বলা হয়, মানাতেকে খমসা বলা হয়। আমরা এই পাঁচটি অংশ আগেও দেখছি, এখনো কণ্ঠনালী হচ্ছে হাল্ক, তারপর হচ্ছে জিব্বা হচ্ছে লিসান, শাফাতন হচ্ছে দুই ঠোঁট, তারপর হচ্ছে মুখের খালি জায়গা হচ্ছে জিয়াউফ, আর নাকের পাশে হচ্ছে খয়সুম। আমরা যেহেতু 1 থেকে 7 মাখরাজ পড়াইছি, এটা আপনাদেরকে পড়াইছি, যেহেতু এটা পড়া নিতেছি না, আমরা একটু মাখরাজগুলো দ্রুত 7-8 পর্যন্তই চলে যাব আজকে। আগামী ক্লাসে ইনশাল্লাহ, আগামী শনিবার আপনারা এই পুরো মাখরাজগুলো, যেটা আগেও পড়ানো হয়েছে, পুরো মাখরাজগুলো আমরা প্রায় আধা ঘন্টা ধরে, প্রথম ক্লাসের আধা ঘন্টা ধরে আপনাদের প্রতিটা মাখরাজ পড়া নেওয়ার চেষ্টা করব। তো আপনারা খেয়াল করে ক্লাসগুলো, আজকের ক্লাসটা ভালো করে দেখেন। আগামী ক্লাস ইনশাল্লাহ আজকে যতটুকু পড়াবো এটা পুরাটা পড়া নিব। মূল মাখরাজ যেখান থেকে শুরু হয়, আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। ওই পাঁচটা মাখরাজ, পাঁচটা অঙ্গটা বিস্তারিত আলোচনার জন্য 17টা ভাগে ভাগ করা হয়েছে। তো এখান থেকে আপনারা শুরু করবেন যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ বলতে বললে একদম এরকম শুরু করবেন, অত এই যে ডিটেলস উপরে আমরা যেটা পড়ছি ওটা না হলে হবে, এতটুক যে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ কাকে বলে এটা বললেন প্রথমে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলক কণ্ঠনালী শুরু হচ্ছে বুকের দিকে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে গম্ভীর আওয়াজে হামজা হ্যাঁ। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হ্যাঁ, হামজা হ্যাঁ, গোলহা হ্যাঁ, হামজা হ্যাঁ, হামজা হ্যাঁ, হামজা হ্যাঁ। আমরা মাখরাজটা একটু 2-3 বার পড়ার চেষ্টা করি সবাই। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হ্যাঁ, হামজা হ্যাঁ। 12 সূরা জবরজের পেশ দিয়ে একত্রিতভাবে উচ্চারণ করার আমরা চেষ্টা করব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও। আমাদের মনে আছে কি না, হরফকে টান দিয়ে পড়তে হয়, কিন্তু হরকতকে দ্রুত পড়তে হয়। যখনই হরকত যুক্ত হয় কোনো হরফের সাথে তখন আর টান দেওয়া যায় না, ঠিক আছে, মানে হা এরকম পড়ছি না, কিন্তু যখন জবর হবে তখন কি হবে, হা ছেড়ে দিতে হবে। তো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, এ ই ও, এ ই ও। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ ও, আ ও। হামজা জের ই, হামজা জবর আ, ই আ, হামজা জের ই, হামজা জের ই, ই ই, হামজা জের ই, হামজা পেশ ও, ই ও, হামজা পেশ ও, হামজা জবর আ, উ আ, হামজা পেশ ও, হামজা জের ই, উ ই, হামজা পেশ ও, হামজা পেশ ও, উ ও। আ ই উ, আ ই উ, আ ই উ, আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ। হ্যাঁ, গোলহাকে সবসময় গম্ভীর আওয়াজে পড়তে হবে,
মানে একটা বাড়ি দিয়ে হায়ের উপরে একটা সবসময় গম্ভীর আওয়াজ রাখতে হবে। হ্যাঁ, হি, হু, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জের হি, হা পেশ হু, হ্যাঁ জবর হা, হ্যাঁ জবর হা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জবর হা, হ্যাঁ জের হি, হ্যাঁ হি, হ্যাঁ হি, হা জবর হা, হা পেশ হু, হা হু, হাজের হি, হা জবর হা, হি হা, হাজের হি, হাজের হি, হি হি, হাজের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, হা পেশ হু, হাজের হি, হু হি, হা পেশ হু, হা পেশ হু, হু হু। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান। হলকের মধ্যখান, মধ্যখানে আওয়াজকে একটু চেপে নিয়ে তারপর পড়তে হবে। হলকের মধ্যখান থেকে আইন, ঠিক আছে, বাতাসকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, 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 লম্বা হ্যাঁ, কোন হ্যাঁ? লম্বা হ্যাঁ। আইন, হ্যাঁ, আইন, হ্যাঁ, হ্যাঁ, আইন, হ্যাঁ, আইন, হ্যাঁ। 2 নম্বর মাখরাজে হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন, হ্যাঁ, আইন, হ্যাঁ, আইন, হ্যাঁ, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ, ই, উ, আইন জবর আ, আইন জবর আ, 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 আইন জবর আ, আইন জের ই, আ, ই, আইন জবর আ, আইন পেশ উ, আ, উ, আইন জের ই, আইন জবর আ, ই, আ, আইন জের ই, আইন জের ই, 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 আইন জের ই, আইন পেশ উ, ই, উ, আইন পেশ উ, আইন জবর আ, উ, আ, আইন পেশ উ, আইন জের ই, উ, ই, আইন পেশ উ, আইন পেশ উ, উ, উ। আইন এবং হা উচ্চারণের সময় একটু গলার মধ্যে চাপ দিয়ে পড়তে হয়, একটু কষ্ট হবে, তবে এটা ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা, হি, হু, হা, হি, হু, হা জবর হা, হা জবর হা, হা হা, হা জবর হা, হাজের হি, হা হি, হা জবর হা, হা পেশ হু, হা হু, হাজের হি, হা জবর হা, হি হা, হাজের হি, হাজের হি, হি হি, হাজের হি, হা পেশ হু, হি হু, হা পেশ হু, হা জবর হা, হু হা, হা পেশ হু, হাজের হি, হু হি, হা পেশ হু, হা পেশ হু, হু হু। গইন খ, গইন এবং খ এই দুটা বলার সময় কি হবে, গলার মধ্যে আপনাদেরকে একটু খড়খড় মানে মধ্যে, যেমন আমরা কফ ফালাইলে যেমন একটা মধ্যেই থাকে, বা অনেক সময় আমরা বলা যায় যে এরকম যে গলার মধ্যে চুলকায়, বলে না কাশি হলে অনেক সময় চুলকায় ঠান্ডা লাগলে, ঠিক ওইভাবে গলার মধ্যে একটুখানি এটা ঘষা রাখতে হবে, ঠিক আছে, চেষ্টা করতে হবে এভাবে। এটাকে একদম শক্ত করে নেওয়া যাবে না। হলকের শেষ অবস্থান কোথায়? মুখের সাথে, শেষটা হচ্ছে মুখের সাথে। হলকের শেষ হইতে গইন খ, গইন খ, গইন খ, গইন খ, গইন খ। আমরা একটু উচ্চারণে চলে আসি। গইন এবং খ অনেকে ভুলবশত গা খা বলে, এটা খেয়াল করতে হবে, কোনোভাবে গা খা বলা যাবে না। এইটা কয়েকটা হরফের ক্ষেত্রে বলা হয়, একটা হচ্ছে গইনের ক্ষেত্রে, খয়ের ক্ষেত্রে, রয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা ভুলবশত গা খা রা এইভাবে পড়ি, এটা কিন্তু পড়া যাবে না, সবগুলো ও গ, হ, র এভাবে উচ্চারণ হবে। গইন জবর গ, গইন জের রি, গইন পেশ গু, গ রি গু, গ রি গু, গ রি গু। গইন জবর গ, গইন জবর গ, গ গ, গইন জবর গ, গইন জের রি, গ রি, গইন জবর গ, গইন পেশ গু, গ গু, গইন জের রি, গইন জবর গ, রি গ, গইন জের রি, গইন জের রি, রি রি, গইন জের রি, গইন পেশ গু, রি গু, গইন পেশ গু, গইন জবর গ, গু গ, গইন পেশ গু, গইন জের রি, গু রি, গইন পেশ গু, গইন পেশ গু, গু গু। খ, খ, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ, খি খু, খ, খি খু, খ জবর খ, খ জবর খ, খ খ, খ জবর খ, খ জের খি, খ খি, খ জবর খ, খ পেশ খু, খ খু, খ জের খি, খ জবর খ, খি খ, খ জের খি, খ জের খি, খি খি, খ জের খি, খ পেশ খু, খি খু, খ পেশ খু, খ জবর খ, খু খ,
খ পেশ খু, খ জের খি, খু খি, খ পেশ খু, খ পেশ খু, খু খু। হলক শেষ তিনটা, এই তিনটাকে কি বলে? হালকি মাখরাজ বলে। এই যে তিনটা আমরা এতক্ষণ পড়লাম, এগুলোকে কি বলে? হালকি মাখরাজ বলে। হ্যাঁ, এই হামজা হাইন হা গইন খ, এগুলোকে হালকি মাখরাজ বলে। ঠিক আছে, এই আমাদের শেষ। এরপরে আমরা জিব্বা লিসানের মাখরাজ শুরু করব। 4 থেকে 13 সংখ্যা নাম্বার হচ্ছে 4 থেকে 13, এগুলো সব হচ্ছে লিসানের মাখরাজ। 1 থেকে 3 হচ্ছে হালকি মাখরাজ, 4 থেকে 13 নম্বর মাখরাজ পর্যন্ত হচ্ছে 10টা, এগুলো হচ্ছে লিসান। তারপরের দুইটা হচ্ছে জিয়াউফ, এর শেষেরটা হচ্ছে হয়সুম, 17 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিব্বার গোড়া। গোড়া কোথায় থাকে? ভিতরের দিকে দেখবেন সবসময় গোড়া, গাছের গোড়া যেমন থাকে ঠিক, মানে গাছের গোড়াটা তো নিচের দিকে থাকে, লাগানো থাকে, ঠিক ওভাবে খেয়াল করবেন যে জিব্বার গোড়াটা লাগানো থাকে, আগাটা থাকে আলগা, মানে আলাদা থাকে সামনের দিকে। তো গোড়া বরাবর তালুতে, ওই বরাবর উপরের দিকে যে তালুটা থাকবে ওই তালুতে লাগাই ফেলাইতে হবে। এবং গোড়ার সাথে হলকের একটা সংযোগ থাকার কারণে হলকের মধ্যে থেকে একটু আওয়াজটা ধাক্কা দিয়ে, একটু জোরে একটা আওয়াজটা ধাক্কা দিয়ে বাড়ি দিয়ে তারপর চলে আসতে হবে। উচ্চারণটা হবে হচ্ছে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা। এটা হচ্ছে পরিচয় জানার জন্য যে কফ আর কাফ এটাকে একটু ভিন্ন করার জন্য, এটা না বললে হবে, শুধু এতটুকু বললে হবে জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ। ঠিক আছে, 2 নুক্তাওয়ালা বললে বলতে পারেন, না বললে না বলতে পারেন, সমস্যা নেই। জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা অফ। এটা বলার সময় সতর্ক থাকতে হবে, একটু বাড়ি দেওয়ার যেন বলা হয় সবসময়। অ অ মুস্তাকি কি কি উলহু উলহু উল 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 ক্বালা ক্বালা ক্বালা। যে ক্বালা প্রত্যেকবার কফ বলার সময় একটু সতর্ক থেকে একটু ধাক্কা দিয়ে বলবেন, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অবশ্যই বলতে হবে কিন্তু, মানে অনেক সময় কফ আর কাফের পরিবর্তনের জন্য, কফ কাফ না, যেই হরফগুলো জোড়া, মনে রাখবেন আপনাদেরকে এটা বলি, যেমন ধরেন উচ্চারণের মধ্যে যেমন ধরেন এটা কি বলা যায়, র, রয়ের উচ্চারণে আপনি ভুল করতে পারেন, রটা কিছুটা যদি দেখেছে রটা ডর র হয়ে যায়, যেটা পড়ার নিয়ম নেই আমাদের ইতে, কিন্তু এর জন্য আপনার অর্থের পরিবর্তন ঘটবে না, নিশ্চিন্ত থাকেন। কোনো হরফের জোড়া নাই যেগুলোর, যেমন গইন, গইনের উচ্চারণটা যদি একটু শক্ত হয়ে যায় বা একটু হয়ে যায়, নরম হয়ে যায়, তখন এটার পরিবর্তন ঘটে না। পরিবর্তন ঘটে কখন? যখন স্পষ্ট হয় না। আমরা যেমন দেখি না যে বানানের মধ্যে যদি দেখা যায় যে একজন মানুষ কথা বলতেছে, তার কথার উচ্চারণ যদি সঠিকও না হয়, কিন্তু সে যদি প্রতিটা বাংলার উচ্চারণগুলো ঠিক করে, মানে ওই অক্ষরগুলোই বলে, আমরা বুঝতে পারি, তাহলে এটা বুঝতে পারতেছি না। কিন্তু এমন হয়ে যায় যে যদি ময়ের জায়গায় চ বলে বা অন্য কোনো একটা অক্ষর বললো, তখন এটা কিন্তু অর্থ নেওয়া যায় না, ভিন্ন অর্থ হয়ে যায়। ঠিক কথাটা এমন যে গোল লম্বা হায়ের জায়গায় গোলহা বললে ওটা তো উচ্চারণ, আপনি বলবেন যে আমি তো লম্বা হা বলছি, কিন্তু লম্বা হা তো লম্বা হা নাই, এটা তো গোলহা হয়ে গেছে। এটা আমরা অর্থ বুঝলে, আমরা আরবি বুঝতে পারলে আমরা অবশ্যই বুঝতাম যে এটার অর্থটা অন্য হয়ে গেছে, এই শব্দটার অর্থ এইটা, কফের উচ্চারণটা চেঞ্জ হয়ে গেছে, এটা কাফ হয়ে গেছে, এটার উচ্চারণটা এটা হয়ে গেছে, এটার অর্থ হয়ে গেছে এটা। তো এর জন্য জোড়া হরফের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকা। এর মধ্যে বিশেষ করে কফ, হা, এগুলো বেশি ভুল হয়। কফ, হা, দুইটা হা এইটা, তারপরে শিন সিন, সিন সৎ, সিন সৎ, সিন শিনের থেকেও সিন সৎটা বেশি ভুল হয়। তো জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ভারী আওয়াজে উচ্চারিত করতে হয়। 2 নুক্তা ওয়ালা অ, অ, অফ, অফ, অফ জবর অ, অফ জের ই, অফ পেশ ও, অ ই ও, অ ই ও। একটু ভারী ভারী দিতে হবে। অ ই ও, কফ জবর ক, কফ জবর ক, ক ক, কফ জবর ক, কফ জের কি, ক কি, কফ জবর ক, কফ পেশ কো, ক কো, কফ জের কি, কফ জবর ক, কি ক, কফ জের কি, কফ জের কি, কি কি, কফ জের কি, কফ পেশ কো, কি কো,
কফ পেশ কু কফ জবর ক কু ক কফ পেশ কু কফ জের কি কু কি কফ পেশ কু কফ পেশ কু 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 ক কি কু ক কি কু। এই মাখরাজটা 4 নম্বরের সাথে সংশ্লিষ্ট, একটু পরিবর্তন আছে। যে 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে বা থেকে যেটা বলেন একটু আগাবে, সামনের দিকে আগাবে। কোন দিকে? পিছনে তো আর যাওয়া যাবে না, গোড়ায় তো আছি। সামনের দিকে বাড়িয়া এরপরে ঠিক আছে তার বড় পরে তালুর সঙ্গে লাগায় মধ্যখান দেখতে পেঁচানো বলে, এর জন্য উচ্চারণটা কাফ এবং নরম আওয়াজে। এটার মধ্যে কোনোভাবে ভারী আওয়াজ বা ধাক্কা দেওয়া যাবে না। ঠিক আছে, তো মাখরাজটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়। দেখছেন, আপনারা চিত্র দেখলে একটু মিলাই মেলায় পরিবর্তন করে করে দেখবেন। হ্যাঁ, আপনাদেরকে পিডিএফ তো দিয়ে দেওয়া হয়। দেখেন এইটা গোড়ার চিহ্নটা কোথায়, যে ওয়াইফাইয়ের মতন যে এটা দেওয়া হয়েছে, আইকনটা দেওয়া হয়েছে, এটা দেখেন এখানে কেমন দেওয়া আছে, কোন জায়গাটা দেওয়া আছে জিহ্বার, আর এইটা দেওয়া আছে কোথায় দেখেন। এটা এটা একটু সামনে আগাই আসছে কিন্তু, দেখছেন তো। এই বরাবর তালুতে লাগাইয়া উচ্চারণ করতে হয় নরম আওয়াজে, ক্যাফ ক্যাফ ক্যাফ। বাংলার মতন, বাংলায় কখনো কিন্তু কা বলে না, কা বলে কাকা, কাকা, কাকি, এরকম বলে না কিন্তু। তো ওই রকম বাংলার উচ্চারণ মতন করতে হবে। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, ক্যা কি কু, কাফ জবর কা, কাফ জবর কা কাকা, কাফ জবর কা, কাফ জের কি কাকি, কাফ জবর কা, কাফ পেশ কু কাকু, কাফ জের কি, কাফ জবর কা কি কা, কাফ জের কি, কাফ জের কি কি কি, কাফ জের কি, কাফ পেশ কু কি কু, কাফ পেশ কু, কাফ জবর কা কুকা, কাফ পেশ কু, কাফ জের কি কুকি, কাফ পেশ কু, কাফ পেশ কু কুকু, কা কি কু, কা কি কু। এর পরেরটা হচ্ছে 6 নম্বর মাখরাজ। এগুলো আমাদের সবই পড়া। 6 নম্বর মাখরাজ, এরপরে হচ্ছে জিহ্বার মধ্যখান একটু একটু আগাবে, গোড়া, গোড়া থেকে একটু আগে বাড়িয়া এরপর মধ্যখান। ঠিক আছে, এরকম জিহ্বার মধ্যখান। এরপর সব ঠিক আছে, তার বড় পরে তালুর সঙ্গে লাগাইয়া 3টা হরফ উচ্চারিত হয়। একদম মধ্যভাগ তালুতে গিয়ে লাগে। ঠিক আছে, একদম মধ্যভাগ তালুতে গিয়ে লাগিয়ে থাকবে, চাপ দিয়ে লাগবে, কোনো বাতাস টাতাস বের হইতে দেবে না, একদম চাপ দিয়ে উপরের দিকে উঠে যাবে। সেটা হচ্ছে জিম। গোড়া থেকে ওই আঘাত মানে মধ্যখান থেকে একটু ছাইরা দিয়ে সামনে চলে আসবে, একটু ছাইরা দেবে, মধ্যে থেকে বাতাস বসে আসবে। ঠিক আছে, আপনারা একটু চিত্রটার দিক ভালো করে তাকান, দেখা যাচ্ছে তো ডিসপ্লেতে? একটু দেখেন ভালো করে, একটু দেখেন, জিমের দিক তাকান। জিম দেখেন, এখানে মাঝখানটা কিভাবে লেগে গেছে, কোনো ফাঁকা নাই কিন্তু। কিন্তু সামনেটা দেখেন একটু ফাঁকা হয়ে গেছে, দেখছেন এই যে একটা সাদা চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, হালকা একটু ফাঁকা হয়ে গেছে, একটু কিন্তু ছাইরা দিছে, ফাঁকা হয়ে গেছে। পরেরটা ইয়াতে যাই দেখেন আরও ফাঁকা হয়ে গেছে। এই যে ফাঁকা হচ্ছে, ফাঁকার মাধ্যমে জিম যতটা শক্ত ছিল ইয়া ততটা শক্ত থাকে না। ঠিক আছে, মাখরাজ একই জায়গায় কিন্তু পরিবর্তন ঘটে, না হলে হইতে পারে না। যদি এইখান থেকে জিমের জায়গা থেকে ইয়া উচ্চারণ করি, তখন এটা অন্যরকম উচ্চারণ চলে আসবে, ইয়া এরকম আসবে, ইয়া। কিন্তু এটা ওরকম না, এত শক্ত হবে না, ইয়া ইয়া। রস্বই অন্তস্থ আকার, ইয়া ইয়া। ঠিক আছে, ইয়া ইয়া। জিহ্বার মধ্যখান তার বড় পরে তালুর সঙ্গে লাগায় জিম শিনিয়া। জিম জবর যা, আমরা অনেকেই যা বলি, পড়ার মধ্যেও বলি রজিম। খেয়াল করতে হবে, এগুলো সাইরা দিতে হবে, আঞ্চলিক ভাষা বাদ দিতে হবে, শক্ত করতে হবে। জ্যা জি জু, রজিম, জিম জিম, জিম না, জিম জিম। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জ্যা জি জু, জ্যা জি জু, জ্যা জি জু, জ্যা জি জু। জিম জবর যা, জিম জবর যা যা যা, জিম জবর যা, জিম জের জি যা জি, জিম জবর যা, জিম পেশ জু যা জু, জিম জের জি, জিম জবর যা জি যা, জিম জের জি, জিম জের জি জি জি, জিম জের জি, জিম পেশ জু জি জু, জিম পেশ জু, জিম জবর যা জু যা, জু যা, জিম জের, জিম পেশ জু, জিম জের জি জু জি, জু জি, জু জি। জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। দেখেন একটা উচ্চারণও কিন্তু এরকম বলি নাই, যা যা, জাজি, শক্ত করে হবে, যা যা।
অন্তর্জ যেটা আছে অন্তর্জ, সেটাকে কিন্তু আমরা এভাবে উচ্চারণ করি, আমরা কিন্তু বলি যাবি, যাব, যাচ্ছি। এই যে উচ্চারণটা করতেছি, যা যা যা, মধ্যে কোনো ই থাকে না। হ্যাঁ, মধ্যে কোনো ই থাকে না, বর্গ জয়ের মতন থাকে না কিন্তু। বর্গ জয়ে বলি না আমরা, বা বড় ঝ যেটা আছে আমাদের, বয়ে বয়ে যে ঝ আছে, এগুলোর মতন বলি না। এটা কিন্তু আমরা স্পষ্ট করে বলার চেষ্টা করি, বাংলায় দেখবেন যাবি, যাব, যাবি, যাচ্ছি, যাইতেছি, যাচ্ছি, এরকম যে উচ্চারণগুলো করি, যাহা, যেখানে, ঠিক ওভাবে উচ্চারণ করতে হবে। শিন, এটার মধ্যে তালে বসার উচ্চারণ থাকবে, তাফাসসির হরফ, মধ্যে বাতাস চলে, ওই যে জিব্বার ফাঁকটা থেকে, তালু আর জিব্বার মধ্যখানটা থেকে একটা বাতাস বের হয়ে আসে। একদম তালে বস্বর উচ্চারণ, একদম তালে বস্ব, বাঙালিরা হলে একটা বুঝতে পারবেন, একদম তালে বস্ব। শিন জবর সা, শিনজের শি, শিন পেশু, শা শি শু, শা শি শু, শা শি শু। শিন জবর সা, শিন জবর সা, শা শা, শিন জবর সা, শিনজের শি, শাসি, শিন জবর সা, শিন পেশু, শাশু, শিনজের শি, শিন জবর সা, শিশা, শিনজের শি, শিনজের শি, শিশি, শিনজের শি, শিন পেশু, শিশু, শিনজের শিন পেশু, শিন জবর সা, শুষা, শিন পেশু, শিনজের শি, শুষি, শিনপেশু, শিনপেশু, শুশু। ইয়া, ইয়াটা হচ্ছে একটু নরম হয়ে যাবে। ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ইয়াজের ই। হামজার উচ্চারণ যেটা করেন ওটাকে জিব্বাটা একটু লাগাইয়া করতে হবে বাড়ি দিয়ে। ই, ইউ, ইউ, ইংলিশে ইউকে চাপ দিয়া জিব্বার মধ্যখান থেকে, ইউ, ইয়া, ই, ইউ, ইয়া, ই, ইউ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া ই, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া ইউ, ইয়া পে ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া ই, ইয়া, ইয়া জের ই, ইয়া জের ই, ই ই, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ই ইউ, ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইউ ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া জের ই, ইউ ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ। এরপরে জিব্বার তালু, জিব্বার তালু, এই মাখরাজটা এখান থেকে শেষ। জিব্বা তালু যে গোড়ার সাথে যে তালুগুলো ছিল এটা শেষ, এখন আবার দাঁতের সাথে সংশ্লিষ্ট। আবারও জিব্বার গোড়ায় চলে যেতে হবে। মাখরাজটা হচ্ছে জিব্বার গোড়া, জিব্বার গোড়া, জিব্বার গোড়া, তার বরাবর তালু। এই জিব্বার যে গোড়াটা আছে, এইটার যে এই যে পাঁচটা আছে, এই পাঁচটা অনেক জায়গা নিয়ে, পাঁচটা দাঁত মিলাইয়া, এই যে দাঁত, পাঁচটা দাঁত, এই পাঁচটা দাঁতকে মিলিয়ে, হ্যাঁ, পাঁচটা দাঁতকে মিলিয়ে যে জায়গাটা লাগে, ওই এক সাইড, এখানে এক সাইড দেওয়া আছে চিত্রের মধ্যে, তবে দুই সাইড ব্যবহার করা উত্তম। দুইটা পাশ, উপরের পাঁচটা মাড়ির দাঁত, পাঁচ পাঁচ 10 দাঁত দুই পাশের, এখানে গিয়ে লাগবে। এবং আপনার হচ্ছে জিব্বার আগাটা কোনোভাবে যেন উপরে না যায়, হ্যাঁ, আগাটা যেন কোনোভাবে উপরে দাঁতের সাথে না লাগে, খেয়াল করতে হবে, তাইলে কিন্তু ওই যে জোয়াদ হয়ে যাবে, আপনার বলে না জোয়াদ, এটা উর্দুর মধ্যে বিশেষ করে বলা হয়, কিন্তু আরবির মধ্যে দোয়াতকে দোয়াত বলাটা উত্তম। ইভেন হাদিস পড়ার সময় বলার এটা ক্ষেত্রে, ভাষা উচ্চারণ করার সময় দোয়াত পড়াটাই উত্তম, তবে জোয়াত পরে ভাষা উচ্চারণের সময়, তবে দোয়াত পড়া উত্তম। জিব্বার গোড়া, জিব্বার গোড়ার কিনারা, মানে দুই পাশের জন্য বলছে কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দাঁতের আবার গোড়াতে লাগবে ضاد 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 ولا الضالين ولا ولا الضالين ضاد জবর দ, ضجের দি, এটা যেমন দটটা মোটা হচ্ছে জবরে, জেরের ক্ষেত্রে কি হবে, মোটাই থাকবে। দি, দত পেশ দু, দি দু, দি দু, দি দু, দত জবর দ, দত জবর দ, দ দ, দত জবর দ, দজের দি, দি,
ضاد جبر ضاد ضاد পেশ দো ضادو ضاد জের দি ضاد জবর দ দি দ ضاد জের দি ضاد জের দি 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 ضاد জের দি ضاد পেশ দো দি দু ضاد পেশ দো ضاد জবর দ দু দ ضاد পেশ দো ضاد জের দি দু দি ضاد পেশ দো ضاد পেশ দো দু দু দ দি দু দ দি দু দ দি দু আমরা যে জহুরের নামাজ পড়ি বলি না জহুর, এটা কিন্তু দহুর হবে, দোয়াত থেকে হবে, ঠিক আছে। এটা অনেক মানে সবার ক্ষেত্রে বলবো না, কিছু অনেক হুজুরাও দেখা গেছে এগুলো জানেন। অনেক সময় মসজিদের মধ্যে আমরা দেখি ঘড়ি বানায় না, ঘড়ির মধ্যে লেখা থাকে, বা অনেক সময় দেখি যে আরবিতে লেখে আসছে জহুর লেখে আসছে। জহর অর্থ হচ্ছে প্রকাশ পাওয়া, আর দহর অর্থ হচ্ছে আপনার দ্বিপ্রহর, দুপুরবেলা। খেয়াল করতে হবে, এটা উচ্চারণটা ওই জহুর করতে করতে এটা হচ্ছে দহুর হবে, ঠিক আছে, দর থেকে। লামটা শুধু মাখরাজ মুখস্থ করেন, মাখরাজের স্থান সম্পর্কে এতটা ধারণার দরকার নাই, কারণ লাম আমরা এমনি উচ্চারণ করি, ল যেটা উচ্চারণ করি বাংলা ওইটাই স্বাভাবিক। এখন যে তিনটা আপনি পড়বেন, এখান থেকে যে তিনটা পড়বেন, লাম, নুন, লবণের নুন, আর হচ্ছে যে র, এই রটাও হচ্ছে রেফ র। এই তিনটাই একদম ইজিলি পড়বেন, এই তিনটাই আমরা বাংলা উচ্চারণ করে থাকি। শুধু মাখরাজটা একটু পড়বেন। জিব্বার আগা, জিব্বার আগার কিনারা, মানে একদম আগার একটা সাইড, বাম সাইড, ঠিক আছে, বাম সাইড, জিব্বার আগার বাম সাইড। এরপরে ওইখানে যে দাঁত আছে সামনের উপরের দাঁতের, দুই দাঁত বলা হয় নাই কিন্তু, এখানে দাঁতগুলো লিখে দেওয়া আছে, দেখবেন দাঁতগুলো এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে। এই দাঁতগুলোর সাথে মিলাইয়া আনিয়াব, দওয়াহিক, তওয়াহিন, এই যে দওয়াহিকের এই দাঁতকে দওয়াহিক বলে, ঠিক আছে, আনিয়াব আছে, এইসব এইগুলো দাঁতগুলো মিলাইয়া এখানে উচ্চারিত হয় লাম, ল উচ্চারিত হয়, ল, লাম বা ল। এই যে জিব্বার এই কিনারাটা, জিব্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতের বা সামনের উপরের মাড়ির দাঁতে, সামনের উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, সামনের উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগায়, সামনের উপর দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয়। লাম জবুল্লা, লাম জেরলি, লাম পেশলু, লালিলু, লয় কাল্লা, লয় লস্কারলি, লয় পেশলু, লালিলু, ঠিক আছে। লাম জবুল্লা, লাম জবুল্লা, লালা, লাম জবুল্লা, লাম জে, লাম পেশলু, লালু, লাম জবুল্লা, লাম জেরলি, লালি, লাম জেরলি, লাম জেরলি, লিলি, লাম জেরলি, লাম জবুল্লা, লিলা, লাম জেরলি, লাম পেশলু, লিলু, লাম পেশলু, লাম জবুল্লা, লুলা, লাম পেশলু, লাম পেশলু, লুলু, লাম পেশলু, লাম জবুল্লা, লুলা, লাম পেশলু, লাম জেরলি, লুলি, লালি লু, লালি লু। নুন, দন্তন্য, মূর্ধন্য যে নাও পড়েন, সব নুন এক। এইবার হচ্ছে 4-5-এর মতন, শুধু তফাতটা জিব্বার গোড়ার জায়গায় আগা, জিব্বার আগা তার বড় বড় পরের তালুর সঙ্গে লাগায় নুন উচ্চারিত হয়, জিব্বার আগা। ওটা 4 নম্বর ছিল জিব্বার গোড়া, এটা হচ্ছে আগা, এই যে আগাটা তালুতে লাগছে, দেখছেন। চলে আসি আমরা ক্লাসে। নুন জবর না, নুন যে নি, নুন পেশ নু, না নি 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 নু। নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন যে নি, নানি, নুন জবর না, নুন পেশ নু, নানু, নুন যে নি, নুন জবর না, নি না, নুন যে নি, নুন যে নি, নিনি, নুন যে নি, নিন পেশ নু, নিনু, নুন পেশ নু, নুন জবর না, নুনা, নুন পেশ নু, নুন যে নি, নুনি, নুন পেশ নু, নুন পেশ নু, নুনু। এরপরে হচ্ছে র, র হচ্ছে এটার দিকে, মানে র উচ্চারণ সবাই করে কিন্তু একটু বেশি করে ফেলায়, ডর র করে ফেলায়। হ্যাঁ, এটা চেষ্টা করবেন, এটাকে ডাইরেক্ট রেফ র এর মতন উচ্চারণ রাখবেন, এর বেশি করা লাগবে না, ঠিক আছে, কোনো ভাইব্রেশনের দরকার নেই। জিব্বার আগার পিঠ, মানে এই জিব্বাটা ঘুরে গেছে, দেখছেন, এটা কিন্তু জিব্বার পেট না, যেটা আমরা টেস্ট করি জিব্বার উপরে ওইটা না, কিন্তু এটা ঘুরে গেছে, একটু ঘুরে গিয়ে তালুতে লাগবে, আর কিছু না, এটা ঘুরে গিয়ে একটু আগাটা গিয়ে তালুতে লাগবে, এই উচ্চারণটা হবে র। রজবর র, রজের রি, রপেশ রু, রি রু, রজবর র, রজবর র, র র, রজবর র, রজের রি, রি, রজবর র, রপেশ রু, র রু, রজের রি, রজবর রি, র, রজের রি, রজের রি, রি রি, রি রি, রজের রি, রপেশ রু, রি রু, রপেশ রু, রজবর র, রু র, রপেশ রু, রজের রি, রু রি, রপেশ রু, রপেশ রু, রু রু। আপনাদের এই পর্যন্তই পড়া থাকবে, এর বেশি দিলে লোড হয়ে যাবে বেশি। আচ্ছা বলেন, কারো কোনো মাখরাজ সমস্যা আছে? আমাদের লাইন তো দেখা গেছে 4-5 মিনিট আছে, কেটে যাবে, কোনো সমস্যা আছে এই 10টা মাখরাজ বুঝতে?
জুলিয়াস ভাই, আব্দুল কাদের ভাই, আপনাদের বুঝতে সমস্যা আছে কোনো? না হুজুর। জি, তাহলে আগামী ক্লাসে আপনারা সবাই, জুলিয়াস ভাই, তারপর আব্দুল কাদের ভাই, সফিউদ্দিন শেখ ভাই, তারপরে হচ্ছে কি জানো, জাফিয়ান বা জাফিয়ান, তোমরা সবাই হচ্ছে মানে আপনারা সবাই হচ্ছে পড়া আগামী ক্লাসে দিবেন, ঠিক আছে? শুরু থেকে থাকেন, শুরু থেকে থাইকা পড়াটা শুরু থেকে সবাই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা নেক্সট যে 7টা মাখরাজ আছে, 7টার মধ্যে তো সবগুলোতে হরফ নাই, 4-5টা হরফ আছে, এরপরগুলো তো হরফ নাই। তো 7টা মাখরাজে আমরা আগামী ক্লাসে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আপনাদের একটা তথ্য জানার জন্য, আমাদের নতুন আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাই, এখন থেকে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার হবে, যেটা আপনাদেরকে দেখবেন যে গ্রুপে অ্যাড হয়েছে নতুন একটা আইডি থেকে, ঠিক আছে? এই নাম্বারটা আমাদের পেজেও দেওয়া আছে। আমাদের আগের নাম্বারটা আসলে টেলিটক ছিল, মানে বাংলাদেশের একটা সরকারি নাম্বার। এটা এটা আসলে যে এই সময় নেটওয়ার্কই বন্ধ করে দিছিল, তারপরে এটা দিয়ে আমরা একটু বানাইতে মানে অন্য কাজ করতে পারি না, অনেক সময় সমস্যা আছে, অনেক কিছু নাই ওদের দেয়া নেই। তো এর জন্য নতুন নাম্বার নেওয়া হয়েছে, এটা হচ্ছে 016 016 447 5380, ঠিক আছে? 4477 5380। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনার গ্রুপে মেসেজ দেবেন, দিবেন তো, তারপর পাশাপাশি যদি কোনো প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে মেসেজ দিতে পারেন। নাম্বার 2 হচ্ছে আমাদের একটা প্রাইভেট কোর্স শুরু হয়েছে, মানে এটা হচ্ছে বাচ্চারা এবং যারা দূরে আছে, মানে বাহিরের দেশে আছে, বা যারা প্রাইভেটলি পড়তে চায় একদম প্রাইভেটলি, তারা এই কোর্সটা ওইখানে করতে পারবে। কোর্স কি মানে প্রাইভেট সিস্টেমে শুধু একজন পড়তে পারবে, মানে একক, শুধুমাত্র সরাসরি পড়ানো হবে। এইটা হচ্ছে কোনো মাসব্যাপী নাই, এইটা হচ্ছে দেখা যাবে যে 3-4 বা পুরো কনসেপ্টে যদি কেউ খতম দিতে চায় তাও দিতে পারবে। দীর্ঘ পড়া ক্লাসটা সপ্তাহে 3 দিন করে করবো আমরা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, পুরা কোর্সটা করতে মানে কেমন হাদিয়া দিতে হবে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ওইটা তো মানে Launch- কোর্স ভিত্তিক না, আপনি দেখবেন আমাদের পেজে গেলে এখানে ডিটেলস দেওয়া আছে, তারপরে ওটা হচ্ছে মাসিক বেতন হিসাবে, ওটা হচ্ছে 1500 করে হ্যাঁ হ্যাঁ, বেতন দিতে হবে। কত? 1500 করে। 1500 করে। সপ্তাহে কয়দিন? সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। সপ্তাহে 3 দিন, 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টা ক্লাস। ও আচ্ছা, ঠিক আছে, জি। এটা হচ্ছে ধন্যবাদ। মানে যারা বাচ্চা বা এই সবার জন্যই, মানে বড়দের জন্য এমন না যে শুধু বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে কোরআন শরীফটা পুরোটা খতম দেওয়ার জন্য, এটাই এজন্য। জি। আচ্ছা, আর ঠিক আছে, আচ্ছা, পরে সবার কথা। জন্য বলতেছি, আর এটা হচ্ছে মানে টাইম নির্ধারিত না, এটা হচ্ছে যে পড়বে তার সাথে এটাকে করে তারপরে যে কখন তার সুযোগ হবে, দিনের কোন সময়, এটা নির্ধারণ করে নিতে হবে। এটা সুযোগ এই দিকটা আছে। আর 2 নম্বর হচ্ছে সাপ্তাহিক তালিম ক্লাস তো আছে, আমরা সাপ্তাহিক তালিম ক্লাস এই সপ্তাহে আপনারা সবাই তালিম ক্লাসে থাকার চেষ্টা করবেন। আমরা সাপ্তাহিক তালিম ক্লাসটা এইবার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করব আগামী শুক্রবার ইনশাল্লাহ। তালিম ক্লাসটার সময় বৃদ্ধি করব, ঠিক আছে? আমাদের এই পর্যন্তই। সকলে ক্লাসে থাকার চেষ্টা করবেন, পড়াগুলো কমপ্লিট করবেন। আর যদি কারো সমস্যা হয়, পড়া নিয়ে কারো সমস্যা হয়, তাহলে আপনি গ্রুপে মেসেজ দিবেন, এবং আপনি সরাসরি হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। ভয়েস মেসেজও দিতে পারেন, কোনো হরফের উচ্চারণ সমস্যা হইলেও ভয়েস মেসেজ দিবেন। আর হরফগুলো মাখরাজের উচ্চারণ আপনার প্র্যাকটিস হিসাবে গ্রুপে মেসেজ, ভয়েস মেসেজ কিন্তু আদান প্রদান করতে পারেন। আপনি একজনকে শুনাইলেন ভয়েস মেসেজ দিয়া যে আমার এই হরফটা হয় কিনা, অন্যরাও ধরে দিল, যদি আমার সময় আমিও আপনাদেরকে ধরে দেব। এই আগামী শনিবার ক্লাসে সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন। শুক্রবারও তালিম ক্লাসে 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা বাংলাদেশ সময় ক্লাস হবে, তালিম ক্লাস। ইনশাল্লাহ সকলে তালিম ক্লাসে থাকার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।